আমাকে ব্যাংক অ্যাকাউন্ট, দৈনিক জমা খরচ বই, মাসিক বরাবর জমা খরচ আলাদা করে হিসাব রাখা বা প্রতি মাসের শীট এই সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। প্রথমটাই হলো ব্যাংক অ্যাকাউন্ট। প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্যে প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলা একান্ত জরুরি। কোন মাদ্রাসার জন্য অতটা জরুরি না হলেও বাকি যত প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানের জন্য এটা একবার বাধ্যতামূলক। নিচের দিকে দেখেন শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের কওমি মাধ্যমে আর যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছে, স্কুল, কলেজ, আলিয়া মাদ্রাসা, এগুলোর জন্য বাধ্যতামূলক। এরপরে যেদিন অডিট হবে বা ইয়ার এন্ডিং, যেদিন বছর শেষ, ওই বছর শেষ তারিখে ব্যাংক থেকে স্টেটমেন্ট আনতে হবে। এটা স্কুল, কলেজ, আলিয়া মাদ্রাসার জন্য বাধ্যতামূলক। ব্যাংকে কত টাকা ছিল, আমাদের কওমি মাদ্রাসায় অ্যাকাউন্ট খোলা হয়, বড় বড় মাদ্রাসাগুলোতে অ্যাকাউন্টে লেনদেন হয়, কিছু কম বেশি হয়, কিন্তু অধিকাংশ মাদ্রাসায় অ্যাকাউন্ট খুলে রেখে দিয়েছে, আর কোনো খবর নেই। যখন যে তারিখে বছর শেষ হয়ে গেল, মনে করেন রজবের শেষ অথবা ডিসেম্বরের শেষ, যে তারিখে বছর শেষ হইতেছে, ওখানে সমাপনী স্থিতি দেখা দিয়েছে এত হাজার টাকা হাতে আছে, 10,500 টাকা হাতে আছে। এই হাতের টাকাটা ব্যাংকে আছে না হাতে আছে না কোথায় আছে, এটা ব্যাংকে অনেক প্রতিষ্ঠান করে না, কিন্তু এটা প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক। এই 10,500 টাকার ভিতরে হাতে কত, ব্যাংকে কত, উল্লেখ করতে হবে। যদি উল্লেখ করা না হয় তাহলে ওই সাইডে একটা দুর্বলতা থাকবে ওই প্রতিষ্ঠানের জন্য। প্রথমত ব্যাংক অ্যাকাউন্ট খোলা একান্ত জরুরি, যে কোনো প্রতিষ্ঠানের জন্য খুলতেই হবে। কমপক্ষে একটা, একাধিক করলে আরও ভালো। অনেকে তো একাধিক, কোনো কোনো মাদ্রাসায় একাধিক অ্যাকাউন্ট খোলা হয়, কিন্তু কমপক্ষে একটা অ্যাকাউন্ট থাকতেই হবে। অনেকে গোড়াবার জন্য অ্যাকাউন্ট খুলে, জেনারেলের জন্য অ্যাকাউন্ট খুলে রাখে, অনেকে আবার স্থায়ী আমানত করে রাখে। যাই হোক, ব্যাংক অ্যাকাউন্ট খোলা জরুরি। কিছু বলছেন? তো যদি কোনো প্রতিষ্ঠান ব্যাংক অ্যাকাউন্ট না খুলে তাহলে এই প্রতিষ্ঠানের জন্য এটা দুর্বলতা থাকে, হিসাবের লাইনে এটা দুর্বলতা থাকে। কারণ প্রতিষ্ঠানের হাতে ধারণ করার একটা ক্ষমতা আছে, এত পরিমাণ টাকা সে হাতে রাখতে পারবে। আমার এই সফরে নড়াইল, গোপালগঞ্জ আর মাগুরা সফর ছিল। এর ভিতরে 12টা মাদ্রাসা অডিট করছি, 5 দিন বা 6 দিন মনে হয়। এর ভিতরে দুইটা মাদ্রাসার ভিতরে ঘটনা ঘটে গেছে, দুর্ঘটনা ঘটে গেছে। ঘটনা ঘটেছে যে অফিসের ভিতরে টাকা ছিল, এক মাদ্রাসায় ছিল 1,80,000, কিন্তু ওই অফিসে কেউ ছিল না। আর এক মাদ্রাসায় 2,42,319 টাকা, এটাও আলমারির লকে ছিল। দুই মাদ্রাসায় একই ঘটনা ঘটছে। বাইরে দরজা ভাঙছে, ভিতরে দুইটা আলমারি দরজা ভাঙছে, আলমারির লক ভাঙা টাকা নিয়ে গেছে। এক মাদ্রাসায় 2 জনকে দায়ী করে জরিমানা করে টাকা আদায় করছে, 90 করে 1,80,000 আদায় করছে। আর এক মাদ্রাসায় এলাকার লোকজনকে সবাইকে ডাইকে স্থানীয় লোকাল প্রশাসন এবং চেয়ারম্যান সহ সিদ্ধান্ত নিয়েছে যে মোতেম সাহেবকে এই ব্যাপারে দায় মুক্ত করা হলো, অব্যাহতি দেওয়া হলো। মানে আমরা ওনার উপরে যে দায়টা পড়তেছে এটা থেকে ওনাকে অব্যাহতি দেওয়া হলো, কিন্তু টাকাটা হইবে কি, টাকাটার ব্যাপারে কী ব্যবস্থা করা যাবে? এটার কোনো ব্যবস্থা আর কর্তৃপক্ষ গ্রহণ করতে পারে না, কিছু করতে পারে না। এটার ব্যাপারে আমরা রিপোর্টে যা লেখা লিখছি, আর ওখানে তো জরিমানা দিয়ে টাকাটা আদায় হয়েছে। সরকারিভাবে নির্দেশ আছে যে উঠতে 1,000 টাকা রাখতে পারবে হাতে, 1,000, বাকি ব্যাংকে পাঠিয়ে দিতে হবে। যদি এর উপরে রাখে, টাকা হাতে ধারণ করে রাখে, হাতে ধারণ করার একটা ক্ষমতা আছে, কী পরিমাণ টাকা হাতে রাখতে পারবে, এটাও গভর্নমেন্টের নির্দেশ আছে। ওই 3 মাদ্রাসা, ওই 3 প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, আলিয়া মাদ্রাসা, সেখানে উঠবে 1,000 টাকা। বেশি রাখলে এটা দায়ভার কর্তৃপক্ষের উপর পড়বে। যদি চুরি হয়ে যায়, আত্মসাৎ হয়ে যায়, কিছু হয়ে যায়, তাহলে ওই কর্তৃপক্ষের উপর করতে হবে। এই জন্য 1,000-এর উপরে টাকা ব্যাংকে পাঠাই দেওয়া। করতে পারেন যে আমাদের ব্যাংক তো অনেক দূরে, আবার টাকা আনতে বা নিতে যাওয়ার সময় যদি রাস্তায় যদি আত্মসাৎ হয়ে যায়, রাস্তায় যদি চিন্তা হয়ে যায়, এটা তো
ব্যাংকে যাওয়ার সময় চিন্তা হয়েছে, আনার সময় চিন্তা হয়েছে, এটা তো তাহলে প্রতিপক্ষের আর কোনো দায় দায়িত্ব নেই। কিন্তু প্রতিপক্ষ নিজের নিয়ন্ত্রণে রাখছিল, নিজের কাছে টাকা রাখছিল, এটা দায় দায়িত্ব তো ওদের পরিবর্তন। ব্যাংকে যাইতেছিল, রাস্তায় ডাকাতি হয়ে বা আত্মসাথে হাইজাফের টাকা নিয়ে গেছে, এটা প্রতিপক্ষের উপর দরকার এলো না। এমন তো হতে পারে, ব্যাংকে যাইতেছিলেন রাস্তায় হয়েছে, বা ব্যাংক থেকে টাকা আনতেছিলেন রাস্তায় হাইজাফ হয়ে গেছে, এটাও প্রতিপক্ষের উপর বর্তাইবেন। কিন্তু নিজের কাছে টাকা রাখছিল, এর তো পরিমাণ টাকা রাখার অধিকার নাই, কিন্তু রাখছিল, এটা প্রতিপক্ষের উপর বর্তাইবে। জরিমানা যদি করতে হয় প্রতিপক্ষের প্রতি এটা টাকা আদায় করতে হবে। এটা সব কিছু হয় ব্যাংক অ্যাকাউন্ট না থাকার কারণে। যদি নিজের হাতে এত পরিমাণ টাকা রাখে তাহলে এটা সমস্ত রিস্ক ঝুঁকি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের উপর বর্তাইবে। এটা নিয়ম হলো, যদি এই টাকা এমন হয়ে যায় তাহলে এটা জরিমানা আদায় করা, টাকাটা পুরো মাদ্রাসার তহবিলে জমা করা। যেমন এই যে প্রথমে একটা কইলাম 90 করে জমা করছে, 2 জনকে জরিমানা করেছে। একজন হিসাব রক্ষক, উনি আবার ছুটিতে বাড়িতে ছিলেন, উনি অনুমোদিত ছুটি নিয়ে বাড়িতে ছিলেন, কিন্তু টাকাটা ওই হিসাব রক্ষক মদন সাহেবকে বুঝাই দেয় নাই। উনি অফিসে বন্ধ করে, তালা বাড়ির লোক বন্ধ করে উনি ছুটি নিয়ে বাড়িতে গেছিলেন। তা ওনার দোষ হলো কেন যে আপনি টাকাটা আমার মতন সাহেবকে বুঝাই দিলেন না। আর পরবর্তী মাদ্রাসার দায়িত্ব সমস্ত মহতামিম সাহেবের উপরে, ওনার নিজের কাছে নিজের দায়িত্ব আছে। এই জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলা জরুরি, এটাকে সবাইকে জরুরি মনে করতে হবে। আর লেনদেন করাও, ব্যাংক লেনদেন নিয়মিত করা, এটাও নির্দেশ আছে। এটা প্রশাসন থেকে, গভর্নমেন্ট থেকে নির্দেশ আছে যে নিয়মিত ব্যাংক লেনদেন করতে হবে। আর অডিটের সময় ব্যাংকের কত টাকা হাতে আছে, ব্যাংক স্থিতি বা ব্যাংক সনদ বা ব্যাংক স্টেটমেন্ট অডিটরি করে উপস্থাপন করতে হবে। যত টাকা থাকুক, অল্প থাকুক বেশি থাকুক যাই থাকুক, যে তারিখে ব্যাংক ক্লোজ হইল, যে তারিখে হিসাব ক্লোজ হইল, ওই তারিখে ব্যাংকের স্থিতি অবশ্যই অডিটের সামনে উপস্থাপন করতে হবে। যদি না দেন তাহলে আমাদেরকে বাধ্য হয়ে বলতে হবে আমরা ব্যাংক স্থিতি সম্পর্কে আমরা অবহিত নই, বা আমাদের কাছে ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক সনদ উপস্থাপন করা হয় নাই, আমরা আপনাদের উপরে বর্তাইব। আমাদের কাছে দেওয়া হয়নি ব্যাংক স্টেটমেন্ট, আমরা জানি না ব্যাংকে কত টাকা আছে, আপনাদের উপরে আমরা ছাড়িয়ে দিলাম, শুধু বলে দিলেন সমাপনী স্থিতি এত টাকা। এটা দায়ভার সম্পূর্ণ আপনাদের উপরে পড়বে। এই জন্য ব্যাংক হিসাব খোলা জরুরি প্রতিষ্ঠানের জন্য। অনেকে করে কি, ব্যাংক অ্যাকাউন্ট খুলছে মোহতাম সাহেবের নামে ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে টাকা জমা হইতেছে, প্রতিষ্ঠানের নামে নাই। এটা একটা ত্রুটির ভিতর পড়ে আর কি। এটা নিয়ে আমরা প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব করতে হবে। এই জন্য আমরা ব্যাংক হিসাব খোলা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, এটাকে সবাই আমরা জরুরি মনে করব। এখন খুলছি, ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলেছি, তারপরে কি করব? কলাম মারে তো ব্যাংক জমা করা, ব্যাংক উঠানো, ব্যাংক উত্তোলন, ব্যাংক জমার কোনো কলামই নেই, ঘরও নেই, সিস্টেমও নেই, পদ্ধতিও নেই। কলামনার ক্যাশ বইতে শুধু ক্যাশ নগদের ব্যাপার ছিল। তো ব্যাংকে আনলাম, ব্যাংকে জমা করতে হবে, কলামনার এখানে ব্যবস্থা নেই, ওই সিস্টেম নাই। বা ব্যাংকে টাকাটা জমা দিতেছি, ক্যাশ থেকে আউট হয়ে গেলো, চলে গেলো, কলামনার থেকে এটা মাইনাস হয়ে গেলো, খরচের সাইডে এটা ক্যাশ যাচ্ছিলো তাতে কমে গেলো, কলামনার বইতে লেখার জায়গাও নেই। এটা কলামনারের কোনো কলাম নাই, ঘর নেই, ব্যাংক জমার কলাম নাই। আবার ব্যাংক থেকে উত্তোলন করে যে টাকাটা আসলো, উত্তোলিত টাকার আবার যে ক্যাশের সাথে জমা হবে সেটারও কোনো কলাম নেই, কলামনার বইতে এরকম কোনো ঘর নেই। তাহলে কি করব? টাকাটা যে জমা দিলাম, উঠাইলাম, আনলাম, এটা এর জন্য একটা ব্যাংক বই করা দরকার। একটা ব্যাংক বই, এটা হলো কলামনার ক্যাশ বই, ওটা হবে ব্যাংক বই, শুধু ব্যাংকের সাথে যে লেনদেন হবে, তারিখ ওয়ারি ব্যাংকে যত টাকা জমা দিলাম ওই তারিখে ব্যাংকে জমা হয়ে গেল। ব্যাংকে ছিল আগে 10,000, আজকে জমা হলো 5,000, হয়ে গেলো 15,000। আবার কালকে টাকা দরকার লাগছে, আবার টাকা উত্তোলন করে নিয়ে আসি, তো যে পরিমাণ নিয়ে আসলাম সেই পরিমাণের দিকে জমা হয়ে গেল, ব্যাংক উত্তোলন হয়ে গেল, ব্যাংকের স্থিতি কমে গেল। এভাবে ব্যাংক স্থিতি ব্যাংক বইতে বাড়বে কমবে স্ট্যান্ডার্ড অনুসারে। এইভাবে ব্যাংক অ্যাকাউন্ট খুলা, ব্যাংক লেনদেন নিয়মিত করা, এটা সমস্ত প্রতিষ্ঠানের জন্য জরুরি। তা আমরা দেখছি যে শতকরা মনে হয় 90% মাদ্রাসার ভিতরে এই ব্যাংক বই নাই। কারো কারো আছে হয়তো ব্যাংক হিসেবে আনছে, কেউ অনেকে আনে নাই। ব্যাংক স্থিতি আপনারা পুরোপুরি অডিটের সাথে বেশিরভাগ মাদ্রাসা দিতে পারেন না, তো এটা আপনাদের উপরে কিন্তু দোষারোপ হইতেছে। আমরা হয়তো বাঁচিয়ে দেবো, অডিটটা বাঁচিয়ে দেবো, আমাদেরকে জানাই নেই, ব্যাংক স্থিতি আমাদেরকে জানে নেই, ব্যাংকে কত টাকা আছে আমরা জানি না। এই জন্য যদি কমপক্ষে অ্যাকাউন্ট খোলা থাকে, 1,000 টাকা থাক, 500 টাকা থাক, যত টাকাই থাক, ওই যেই তারিখে হিসাবটা শেষ হইতেছে আপনাদের, ওই তারিখের জন্য একটা ব্যাংক স্টেটমেন্ট আইনা অডিটর সাহেবের কাছে উপস্থাপন করতে হবে। তাহলে আপনারা দায়মুক্ত হয়ে গেল। ব্যাংক হিসাব খোলা এটাও জরুরি। আর ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সনদ, স্টেটমেন্ট হলে সেগুলো সব পাওয়া যায়, কারণ ব্যাংকের একটা কিছু কর্তন আছে, আবার কিছু জমা হয়। যদি ইসলামিক ব্যাংক হয় ওখানে কিছু মুনাফা দেয়, আর অন্য ব্যাংক যারা আছে তারা সুদ দেয়।
তো বেশিরভাগ মাদ্রাসা তো ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করে। যাই হোক, এখানে ব্যাংকের কিছু কর্তন আছে, আবার কিছু ব্যাংক অতিরিক্ত দিয়েও থাকে, সেটাও ব্যাংক বইতে জমা হবে। যেটা কর্তন হয়ে গেছে সেটা খরচ হিসাবে আপনার ভাউচার করে ফেলে দেবো, আর যেটা অতিরিক্ত আপনার জমা ছাড়া এমনি জমা হয়েছে মুনাফার টাকা, সেটার জন্য আবার এটা বছর শেষে একটা কমপক্ষে 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, একটা রসিদ কেটে ওই টাকাটা জমা করে দেবে। এই হলো ব্যাংকের হিসাব খোলা, ব্যাংক লেনদেন নিয়মিত করা, নিয়মিতকরণ, ব্যাংক হিসাব নিয়মিতকরণ করা, এটাও জরুরি। এটাও প্রশাসন থেকে অডিট নির্দেশিকা উল্লেখ আছে। ব্যাংক লেনদেন নিয়মিত করতে হবে, নিয়মিতকরণ করতে হবে। হিসাব খুলে রাখে দিছি, সারা বছরে খালি জমা দিছি আর একবার স্টেটমেন্ট নিয়েছি, তা না, নিয়মিত করতে হবে। ক্যাশ কম রাখতে হবে, ব্যাংকে টাকা পাঠিয়ে দিতে হবে। তাহলে প্রতিপক্ষের দায়মুক্ত হয়ে গেলে প্রতিপক্ষের বা দায়িত্ব থাকবে না। এই সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? ব্যাংক হিসাব খোলা, ব্যাংকের লেনদেন নিয়মিত করা। এটা গভর্নমেন্টের প্রশাসনের নির্দেশ আর কি। বাজার করতে লাগে 2-3 হাজার, এই তো যথাসাধ্য কম রাখা আর কি। এটাকে ধরে নিতে হবে, যথাসাধ্য কম রাখা। সরকারি পক্ষ থেকে যেটা নির্দেশ আছে, যদিও এটা বেশি ধরবে না, করা হবে, ধরবে না, কিন্তু নিয়মিত লেনদেন করা, যত সম্ভব ক্যাশ কমায় রাখা। ওই যে 2টা ঘটনা কইলাম, এরকম যেন ঘটনা না ঘটে, এই জন্য যত সম্ভব ব্যাংকে টাকা পাঠিয়ে দেওয়া, যতটুকু কম রাখা যায় আর কি, এটা সবচেয়ে উত্তম। 1000 বলছে ঠিক আছে, তাহলে কেন 1000-এর 2000 রাখলে এমন ধরবে না, কিন্তু নিয়মিত করা উচিত আর কি। ঠিক আছে? আর আমার প্রশ্ন হলো যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে একান্ত আবদ্ধ পরিচিত ছাড়া সাধারণত মাদ্রাসা ব্যাংকের অ্যাকাউন্ট অনেক কিছু পেতে হয়। এই ক্ষেত্রে আমাদের জন্য আপনার পরামর্শ কীভাবে আমরা সহজে ব্যাংক করতে পারবো? 1 নম্বর প্রশ্ন। ব্যাংক হিসাব, ব্যাংক খোলার যে সিস্টেম, সেখানে তো ওই সিস্টেমে তার যাইতে হবে। যেমন আপনার একজন ওই ব্যাংকে একজন অ্যাকাউন্ট হোল্ডারের আপনাকে লাগবে, উনি সার্টিফাই করবে আপনার, উনি আপনার পক্ষ থেকে সুপারিশ করবে, যার জন্য তারপরে আপনার অ্যাকাউন্ট খোলাটা সহজ হবে। ব্যাংকের যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আপনাকে হিসাব খুলতে হবে, এই হলো নিয়ম। এই পদ্ধতি অত্যন্ত কঠিন। এই পদ্ধতি অবলম্বন করতে গেলে 100% খুলতে পারবে না। এক্ষেত্রে বিকল্প ব্যবস্থা, বিকল্প ব্যবস্থা মানে এখন না খুললে বিকল্প ব্যবস্থা আছে কিনা এটা? অ্যাকাউন্ট খোলার জন্য কিভাবে খোলা যায় সহজ পদ্ধতিতে কি কি ডকুমেন্ট আমরা গ্রহণ করলে বা এই বিষয়ে খোলার ব্যাপারে হলো, প্রথম আপনাকে রেজুলেশন করতে হবে। খোলার যে পদ্ধতি নিয়ম, আগে রেজুলেশনের সিদ্ধান্ত করতে হবে যে প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব খোলা। খোলা প্রসঙ্গে একটা রেজুলেশন এজেন্ডা থাকতে হবে। মিটিং হয় না, মিটিংয়ের ভিতরে অনেকগুলো বিষয়বস্তু আলোচ্য বিষয় থাকে না, তার ভিতরে একটা আলোচ্য বিষয় এটাও থাকতে হবে, যেমন খোলার আগে আর কি, যে রেজুলেশন থাকতে হবে। ব্যাংক কিন্তু এই রেজুলেশন চাইবে খোলা। হ্যাঁ, কে অপারেট করবে আপনাদের পক্ষ থেকে কমপক্ষে 2 জন দ্বৈত স্বাক্ষর লাগবে, 1 লাখ করা যাব না। হয়তো মোতাম হিসাব হইলো বা কমিটির পক্ষ থেকে একজন দ্বৈত স্বাক্ষর চাইবে, এটা চাইবে। রেজুলেশন কিন্তু লাগবেই। রেজুলেশন করে ফেলাইছেন, রেজুলেশনের ফটোকপি নিয়ে যাবেন, ফটোকপি। এরপরে তারপরে ওখানে আর যেগুলো নিয়মকানুন আছে ব্যাংকের, বাকি ব্যাংক বলে দিবে, কিন্তু একজন ব্যাংক হোল্ডারের সাথে আপনার পরিচিত থাকতে হবে। ওই ব্যাংকে অ্যাকাউন্ট আছে এমন এক লোকের সাথে আপনাদের পরিচয় থাকতে হবে, তাহলে সহজ হয়ে যাবে। এখন একটা প্রশ্ন হলো, প্রশ্নটা মানে এই সাবজেক্টের সাথে সামঞ্জস্য না, আপনার সবার থেকে বের হয়েছে, আমি বলতেছি, আপনি বলছেন যে ইসলামী ব্যাংক মুনাফা চায়, অন্য ব্যাংক সুদ চায়, এটা একটু আমাকে বুঝিয়ে দেবেন। ইসলামী ব্যাংক মুনাফা চায়, অন্য ব্যাংক সুদ চায়, এই বিষয়টা আমার। সুদ আর মুনাফা তো এটা আপনারা ওলামায়ে কেরাম বেশি ভালো জানেন, আমরা তো শুনছি আপনাদের থেকে। আমরা জানি সুদটা হারাম, মুনাফাটা হালাল। এখন ইসলামী ব্যাংক কতটুকু হালাল করতে পারে, এটা তো এই সম্পর্কে তো আমার পুরোপুরি ধারণা নাই যে 100% তাদেরটা মুনাফাটা হালাল হয় কি না। তো এই ব্যাপারে দুটা তো 2 শব্দ, দুটো তো 1 শব্দ না। মুনাফা হলো হালাল আর শুদ্ধ হলো হারাম।
এখন এই ব্যাপারে মুক্তি যারা আছেন ওলামায়ে কেরাম তাদের পরামর্শ নিতে হবে। ফতোয়ার মশলার ব্যাপার তো, এই ব্যাপারে তো মশলা ওলামাদের থেকে নেওয়া। কাগজ কলমে তারা দেখা যাচ্ছে 100% সঠিক থাকতে চায়, কিন্তু বাস্তবে তারা মোটো অন্য ব্যাংক থেকে আলাদা নয়, সম্পূর্ণ সে ব্যাংকে অন্য ব্যাংক যেরকম ইসলামী ব্যাংকে সেরকম। এক্ষেত্রে আমরা তাহলেও আমরা পক্ষে মোরামা সত্যতা ব্যবহার না করবো ইসলামী ব্যাংকের ক্ষেত্রে, তাহলে দেখা যাচ্ছে তাদের পক্ষে চলে যায়, সাপোর্টে চলে যায়। এটা আমি আমার পক্ষ থেকে রেখে পরামর্শ। যাই হোক, এটা আপনারা আমাদের পরামর্শ নিয়ে, মুফতি সাহেবদের পরামর্শ নিয়ে এটা পরিচালনা করবেন। যেটা আমার অ্যাকাউন্টে জমা হলো অতিরিক্ত, সেটা নিয়ে কী করব, এই ব্যাপারে অভিজ্ঞ মুফতি সাহেবদের পরামর্শ নেবেন। আমার অ্যাকাউন্টে আমি কী পরিমাণ আপনি জমা করছি, এটা তো আমার ব্যাংক বইতে আসেই। আমি কী পরিমাণ জমা করছি আমার ব্যাংক বইতে আসেই, কী পরিমাণ কর্তন করছি তাও ব্যাংক স্টেটমেন্টে পাওয়া যাবে। বাকি যে টাকাটা অতিরিক্ত টাকা জমা হলো, তাই মুনাফাই বলেন সুদে বলেন, সেটার ব্যাপারে কী করা যায়, কী করব, এ ব্যাপারে অভিজ্ঞ মুফতিদের সাথে পরামর্শ নিয়ে এরপরে আপনার সিদ্ধান্ত নেবেন সেই টাকাটা কোন কাজে ব্যয় করা যায়। আমি শুনছি নাকি এটা মাদ্রাসার টয়লেট বা এইভাবে ব্যয় করা যায়, এটা আপনারা মুফতিদের পরামর্শ নিয়ে করবেন আর কি। এবার মশলার ব্যাপার তো, সেটা আপনারা গ্রহণ করবেন না কি করবেন না, এটা ফতোয়া নিয়েই করলে ভালো। হ্যাঁ, আর একটা যেটা ভালো কথা বলছেন, যদি আমি কারেন্ট অ্যাকাউন্ট চলতি অ্যাকাউন্ট যদি করা হয়, ব্যাংকে যদি চলতি অ্যাকাউন্ট করা হয়, তাহলে কিছু জমা হবে না, খালি কর্তন করবে আপনার অ্যাকাউন্ট থেকে, এটা ভালো হয়। সার্ভিস চার্জ যা চার্জ লাগে ওটা হলে কর্তন করবে। মানে মাদ্রাসা টাকা তো জমায় না, ব্যাংক অ্যাকাউন্টে যদি জমা থাকে অতিরিক্ত থাকে, বেশিরভাগ মাদ্রাসা কলেজে করে চলে, সেখানে ব্যাংক অ্যাকাউন্ট জমা না দেয় তাহলে সেখানে যদি এরভাবে যে সমস্ত মাদ্রাসায় লেনদেন ব্যাংকে জমা করার মতো নাই, কিন্তু অ্যাকাউন্ট খুলে রাখে দিলেন, হ্যাঁ, বেশি পরিমাণে অ্যামাউন্ট হলে জমা করলেন, আর না হলে তো নিজের আয়ত্ত রাখলেন, কিন্তু অ্যাকাউন্ট খোলা হলো জরুরি। প্রতিষ্ঠানের জন্য ব্যাংক হিসাব খুলতে হবে, এটা হলো জরুরি। কথা বলুন। আর কোনো এই ব্যাপারে কারো প্রশ্ন আছে কিছু? আরেকটা বিষয় হলো, ব্যাংকে প্রতি মাসে একটা সার্ভিস চার্জ আছে, এই সার্ভিস চার্জটা আমার খরচের মধ্যে কিভাবে জমা করব? এটা 6 মাস অন্তর হোক, 3 মাস অন্তর হোক, বা বছরে কমপক্ষে একবার, পুরা বছরে যে সার্ভিস চার্জটা হইলো, এটা কমপক্ষে বছরে একবার হইলেও ভাউচার করে দিত। যেহেতু ওটা আপনার অ্যাকাউন্ট থেকে আপনার টাকা থেকে কর্তন হয়ে গেছে, ওটা আপনার খরচ হয়ে গেছে, ওই টাকাটা একটা ভাউচার করে ফেলে দেবো। পুরা বছরে ব্যাংক স্টেটমেন্ট আনার পরে ওখানে যোগ করে যে পরিমাণ টাকা হয়, ওই পরিমাণ টাকার একটা ভাউচার করে ফেলে দেবো। আরেকটা বিষয় হলো, ব্যাংক জমার মধ্যে আছে ক্যাশ জমা ব্যাংকে যে আমাদের লাল ভিত্তিকারের যে খাতা, এর মধ্যে আছে জমাদানকারী টাকার পরিমাণ, ব্যাংক জমা, সিলিপ রসিদ, ক্যাশ জমা যেটা নগদ জমা করলেন, নগদ জমা যে টাকাটা আপনার আজকে লেনদেনের পরে আজকে যে টাকাটা বেশি রয়ে গেছে আপনার হাতে, ক্যাশ মানে হাতে যে টাকা রয়েছে হাতে, এটাই তো নগদ জমা বা ক্যাশ জমা, ওইটাই ব্যাংকে জমা দিয়ে দিলেন নগদ। এটা কোথায় বলা হয়েছে এখানে ব্যাংক যে বিষয়টা একেবারে ক্লিয়ার। ব্যাংক জমা, এখানে টাকার পরিমাণ 50,000 লিখলাম, 50,000 টাকা করতে যাও, ব্যাংক জমা, এখানে কোন টাকাটা লিখবে? ব্যাংক জমাটা তো দুইভাবে হতে পারে। একটা হলো যে আপনি চেক পাইছেন, কোনো ডোনার বা কেউ আপনাকে চেক দিছে, সেই চেকটা হলো চেকের মাধ্যমে ব্যাংকে জমা হলো। আর একটা হলো যে নগদ টাকা ক্যাশের থেকে ব্যাংকে জমা হলো, দুইভাবেই তো জমা হতে পারে। চেক জমা লিখতে বলা, চেক জমা এখানে বিবরণ দেওয়া আছে, বিবরণে লিখবেন, চেক নাম্বার দেওয়া আছে, উত্তোলন প্রদানের এখানেই আছে বিবরণ। রসিদ জমাকারী বিবরণের জায়গায় চেক নাম্বারটা দিয়ে দেবেন। এখানে রসিদ জমাকারী বিবরণ আছে না, এখানে চেক পাইলেন, ওইখানে চেক নাম্বারটা দিয়া ওই টাকাটা জমা করলেন, আর ওই পরিমাণে আবার ব্যাংকে জমা দিয়ে দিলেন। চেকের মাধ্যমে টাকা পাইতেও পারেন, আবার চেকের মাধ্যমে আপনারা করতে পারেন যে নগদ টাকা জমা না দিয়ে আপনার চেক জমা দিচ্ছেন, এটাও তো হতে পারে। চেক পাওয়াও যেতে পারে, চেক জমাও হতে পারে। এক লোক নগদ আপনাকে দান না করে চেকে দান করছে, 10,000 টাকা চেক দান করছে, চেক প্রাপ্তি এটা হইলো, আবার ওই চেকটা আপনি ব্যাংকে জমা দিলেন, চেক জমা হলো, চেক জমাও হতে পারে, চেক উত্তোলন হতে পারে, চেক প্রাপ্তি হতে পারে, আবার চেক ব্যাংকে পাঠিয়ে দিলেন। চেক জমা ব্যাংক জমা একই জমা হতে হবে, সে চেক নাম্বারটা উল্লেখ করলে যাবে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? ব্যাংক বই, যে ব্যাংক জমা উত্তোলন সুন্দর বই করা হয়েছে, এই বইটা আপনার নিলে এখান থেকে আপনি বিস্তারিত পাই যাবেন। তাহলে যে ব্যাংকের টাকা
নিয়মিতভাবে লেনদেন করা দরকার। যদি কারো এরকম সাফিসিয়েন্ট ক্যাশ না থাকে তাহলে যতটুকু সম্ভব ব্যাংকের সাথে একটু সম্পর্ক রাখা। 1 বছর পরে একবার হলে স্টেটমেন্ট আনলাম, 1 বছরের কোনো ব্যাংকে টাকাই পাঠালাম না, তাহলে এটা একটা অনিয়ম হয়ে গেল। যেহেতু এখন খোলা হয়েছে, মাঝে মধ্যে জমা দেবেন, মাঝে মধ্যে উঠাইলেন, তাহলে নিয়মটা মোটামুটি মানা। আর কোনো প্রশ্ন আছে ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে? আপনারও মাত্র স্পিড আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনাব, আলহামদুলিল্লাহ আপনার অনেক কথায় আমরা ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে জানতে পারলাম যে আসলে ব্যাংক অ্যাকাউন্ট করা জরুরি। তো এখানে কিছু জটিলতা আছে, আমার নিজের সেবও আছে, এটাও আপনি বলেছেন আলহামদুলিল্লাহ। এবার আমার এখানে জানার বিষয় হলো যে ব্যাংকের টাকার হিসাবটা আমরা কীভাবে রাখবো। এখানে আমরা কাজ করতে গিয়ে দেখতেছি যে একটা লোক বলতেছে আপনাদের থেকে যে আমরা আপনার মাদ্রাসায় কিছু টাকা দিতে চাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে। তো তাকে মেসেজের মাধ্যমে তার মোবাইলে আমাদের নাম্বারটা দিয়ে দিলাম, তখন সে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাও দিয়ে দিল দিয়ে বলতেছে আমাদের একটা রসিদ দেন। পরে আমরা রসিদও দিলাম। তখন আমরা এই রসিদ দেওয়ার কারণে এখন কর্তৃপক্ষ আমার থেকে 1 লক্ষ টাকা চাবে, শুনতে পারলাম 1 লক্ষ টাকা ধানমন্ডি থেকে সুদে দিয়েছে। তো এই টাকার হিসাবটা আমরা কীভাবে রাখবো? টাকা কিন্তু আমার কাছে নেই, টাকা চলে গেছে ব্যাংকে। এই হলো আমার একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন যে রসিদের মাধ্যমে একবার আয় হয়ে গেল, আমাদের টাকা উত্তোলন করে আমরা ব্যাংক রেজিস্টার ম্যানেজ করি আলহামদুলিল্লাহ। এরপরে দেখা গেছে আবারও দিয়ে আছে, আবারও এদের আয়ের মধ্যে দেখানো হয়। তো আমরা ব্যাংক থেকে উত্তোলন করার পরে এই টাকার হিসাবটা কীভাবে রাখলে সহজ হবে, এই ব্যাপারে কিছু জানতে চাচ্ছি আপনার। ঠিক আছে, এখানে আপনার প্রশ্ন ছিল যে ব্যাংকে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে, যেভাবে হোক আপনি যখন নিশ্চিত হইলেন যে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে, সেটা যে কোনো মাধ্যমে যেভাবে হোক, চেকের মাধ্যমে হোক, পে অর্ডারের মাধ্যমে হোক, বিভিন্নভাবে ব্যাংকে আপনার অ্যাকাউন্টে টাকা আসতে পারে। যদি পে অর্ডারের মাধ্যমে আসে তো পে অর্ডারে সে ডকুমেন্ট বা চেকের ডকুমেন্ট যেভাবে আসলো সেই তারিখ দিয়ে আপনি যখন নিশ্চিত হইলেন যে আপনার মেসেজ চলে, সেই মেসেজের রেফারেন্স দিয়ে আপনি ব্যাংক বইতে উঠাই ফেলেলেন। যখন আপনি কনফার্ম হইলেন যে আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে, আগে যা ছিল তার থেকে আজকে 50,000 টাকা জমা হয়ে গেছে, সেই মেসেজের রেফারেন্স দিয়ে আপনার ব্যাংক বইতে এরকম যে ব্যাংক বই দ্বারলিপি করতে পাওয়া যায়, সেখানে আপনার জমা করে ফেলেলেন। রসিদও করতে হবে। হ্যাঁ, যখনই আপনি কনফার্ম হইলেন, আপনার নগদে যেভাবে আয় হলে আপনি রসিদ কাটতেন, নগদ যদি 1 লক্ষ টাকা আয় হতো তাহলে তো রসিদ কাটা লাগতো না। এটা নগদ আপনার হাতে না এসে আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়েছে, এটা তো আপনারই টাকা। আপনার আগে ব্যাংকের যেই তারিখে আপনার ব্যাংকে জমা হইল এবং যেই রেফারেন্স, তারিখ এবং রেফারেন্স, যেই রেফারেন্সে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে, ওই রেফারেন্স এই ব্যাংক বইতে উল্লেখ কইরা তারপরে আপনাকে রসিদ কার্ডে প্রতিপক্ষকে দেখাইতে হবে। আলহামদুলিল্লাহ, জমা হয়ে গেল, জমা নাই না, আমি করবো। আমি আবার যদি 1 লক্ষ টাকা উঠিয়ে আনার পরে এটা 1 লক্ষ টাকা আনার পরে আপনার হাতে ছিল যেই টাকাটা, হাতে যেই পরিমাণ টাকা ছিল, তার সাথে আজকে যে 1 লক্ষ টাকা উঠাই নিয়ে আসলেন, সেটাই ব্যাংক বইতে আবার এসে জমা হয়ে গেল। আপনার এই ব্যাংকে যদি টাকা জমা দিয়ে দিতেন, ব্যাংক বই থেকে আপনার মাইনাস হয়ে যেত, ব্যাংক ব্যালেন্স কমে গেছিলো। আজকে আবার উত্তোলন করে যখন এখানে জমা করলেন, তা আপনার ব্যাংক স্থিতি বাড়ে গেল, ব্যাংকে কমে গেল, আপনার ব্যাংক বইতে বাড়ে গেল। খরচ যখন হয়ে গেল তখন ভাউচারে খরচ হয়ে যাবে। না, খরচের ভাউচার তো একটাই হলো, ওই টাকাটা আইটেম খরচ করলেন। আপনি যখন এই টাকা উঠাইলেন, এটা হলো ব্যাংক বই, ব্যাংকের সাথে যা লেনদেন স্টেটমেন্টে যেই অঙ্কটা থাকবে আপনার এই বইতে সে ওই অঙ্কই থাকতে হবে। আপনার আগে ছিল এই বইয়ে, ব্যাংক বইতে ছিল মনে করেন 10,500 টাকা ব্যাংকে ছিল, আপনার বইতেও আছে তাই। এখন আপনি 1 লক্ষ টাকা উঠাই নিয়ে আসলেন, ব্যাংকের ফিগার, ব্যাংকের ব্যালেন্স কমে গেল আর ব্যাংক বইতে জমা হয়ে গেল। বুঝতে পারছেন? ব্যাংক বইতে আপনার ক্যাশ আপনার যা হাতে ছিল তার থেকে ক্যাশ বাইরে গেল, আর ব্যাংক স্থিতি কমে গেল। উত্তোলন চেকের মাধ্যমে উঠাইলেন, চেক এখানে যখন ব্যাংক উত্তোলনের জায়গা আছে এখানে, তখন ব্যাংকের অ্যাকাউন্টে আপনি যখন চেক পাঠাই দিলেন,
চেক দিয়ে উঠে ফেলেন, তা আপনার স্থিতি কমে গেল না? কমে যাওয়ার পর টাকাটা কই আসলো? আপনার হাতে ছিল 10,500, আজকে 1 লক্ষ জমা হলো, আপনার ক্যাশ বাড়ে গেলো 1,10,500 হয়ে গেল, আপনার ক্যাশ বাইরে গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এই ভাই যে প্রশ্নটা করেছে, এই প্রশ্নের সম্মুখীন হয়েছে আমরা গত 12ই ডিসেম্বর যে অনুষ্ঠানটা করেছিলাম জামিয়া মাদানিয়া নোয়াখালী, যে অ্যাকাউন্টের কেউ টাকাটা পাঠালো, এখন আমি রসিদ কাটি নাই, এখন আমি কীভাবে দেখাবো, এই একটা প্রশ্ন ছিল। তো এখন আমি ওখান থেকে জিনিসটা চিন্তা করছি যে আমাদের তো আসলে খাতা বেশি হয়ে গেছে, এমন খাতা হয়েছে, খাতা হইতে হইতে ওরা 70 উপর চলে গেছে। তাই আমি সিস্টেম করলাম যে ব্যাংক এবং ক্যাশ দুইটা খাতা করলে আর দুইটা বাড়ে, তো দুইটাও যদি করি তাহলে সমাধান হয় না, আবার দেখাতে হয়, ইশারা দেখাতে হয়, রেফারেন্স দিতে হয়। তা আমি ওই শুরুতে ওই দৃষ্টিভঙ্গিতে যে বর্তমানে যে একটা খাতা করেছি, ব্যাংক ক্যাশ জমা, অর্থাৎ রসিদের মাধ্যমে যে টাকাটা আসলো ব্যাংকও আসতে পারে, ক্যাশও আসতে পারে, এক। অথবা কোনো শিক্ষক রসিদের মাধ্যমে টাকাটা কইরা ক্যাশিয়ারের কাছে 1 লক্ষ টাকা দিল, তাহলে কোষাধ্যক্ষ সিগনেচার দিয়ে 1 লক্ষ টাকা গ্রহণ করলো। তো সে কি করলো, 1 লক্ষ টাকা এখন তার প্রয়োজন নাই, হাতে ক্যাশে তার গেছে জমা আছে, তখন এই টাকা করবে কি? ব্যাংকে জমা দিতে হবে, ব্যাংকে জমা দিতে হবে 1 লক্ষ টাকা। মানে তার হাতে ক্যাশ আছে 50,000 টাকা, 1 লক্ষ টাকা রাখার প্রয়োজন নাই, তার 1 মাসের বা 10 দিনের খরচ তার হাতে আছে। তাহলে এই টাকাটা কি করবে? ব্যাংকে যেতে হবে। তো দেখা গেছে আমাদের একই ব্যক্তির হাতে হাতও রাখতে হয়, ব্যাংকও রাখতে হয়। তাহলে খাতা করতে হবে আমাকে একটা, খাতা একটা থাকলে সুবিধা হলো কি, পাশাপাশি আমরা যে কলমটা করেছি এখানে, আপনারা এই জিনিসটা সহজে বুঝবেন, একবারে সহজে বুঝবেন। এটা আমি আসলে দিতে পারি নাই, আজ সময়ের ওভারে, কালকে এটা লাস্টে চিন্তা করছি যে এটা দিলে আরও বেশি সুবিধা হইতো। একটু চিন্তা ভাবনা করেন, দেখেন আমাদের যে এটা আছে দৈনিক যে ক্যাশবুক আছে, ওখানে যান, আপনি ওই খাতাটা উঠলাম, দৈনিক জমা খরচ, ওই শুরুতে তারিখ, রসিদ নম্বর হইতে পর্যন্ত রসিদ জমাকারী, জমার বিবরণ, টাকার পরিমাণ, কোষাধ্যক্ষের স্বাক্ষর আছে, দেখেন তো, হ্যাঁ, এই পর্যন্ত একটা অংশ রাখছে। তার মানে কেহ যদি আপনার শিক্ষকের যদি মাদ্রাসার শিক্ষকের যদি টাকাটা জমা দেয়, কেমন, তাহলে এর মাধ্যমে জমাটা নিল, এই রসিদের মাধ্যমে এত হইতে এত বই রসিদ বই, এত হইতে এত টাকা, 1 লক্ষ টাকা পাইল, টাকাটা সে ক্যাশ করলো, টাকার পরিমাণ কোষাধ্যক্ষের স্বাক্ষর, তাহলে তার তো স্বাক্ষর হয়ে গেছে, সে তার হাতে এখন 1 লক্ষ টাকা আছে। এখন এই 1 লক্ষ টাকাটা তার পাশাপাশি ভাগ করে দিবে, সেই পাশাপাশি ঘর দেওয়া আছে, কি আছে আপনার ব্যাংক জমার স্লিপ বা রসিদ নম্বর। এখন তো সেই ব্যাংকে জমা দিছে, আমার কাছে 1 লক্ষ টাকা জমা আছে, আমি এই 1 লক্ষ টাকার কি করছি, ব্যাংকে দিয়ে জমা দিলাম। জমা দিয়ে একটা স্লিপ নম্বরটা পাইছি, আমি স্লিপ নম্বরটা লিখে দিলাম, তাহলে আমার এই টাকাটা ব্যাংকে যাইয়া জমা হলো, ঠিক আছে। আচ্ছা, এখন মনে করেন আরেকজন আসে, টাকা দিল 2 লক্ষ টাকা, এখন আপনি এখান থেকে মনে করেন যে হ্যাঁ 2 লক্ষ টাকা আমি জমা করে সিগনেচার দিলাম, কিছু টাকা আমি কি ব্যাংকে রাখলাম, কিছু টাকা রাখলাম, তাহলে ব্যাংকের কলমটা ভিন্ন, জমার ক্যাশ জমাটা ভিন্ন, এটা আমার জিনিসটা এসে গেল। আসেন কেউ চেকের মাধ্যমে টাকাটা দিল, এখন আপনি কি রসিদ কার্ডের নাই, তাই তো, এটাও এই খাতা দিয়ে পূরণ করতে পারবেন। কেমনে? আপনি যখন ব্যাংকটা জমা হবে নিশ্চয় তো দাতাকে অমুক ব্যক্তি, অমুক কোম্পানির নাম, নিশ্চয় আপনি একটা দরখাস্ত দিয়েছে রমজানে, আপনাকে কি দিবে, টাকা দিবে। তো এখন আমাদের সিস্টেম আছে, বড় বড় কোম্পানিগুলি কি করে, আপনি রসিদ কেটে যান 1 লক্ষ টাকা, আপনার টাকা ব্যাংকে চলে যাবে,
ব্যাংকে চলে যাবে। উনি অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা দিয়ে গেছে, আপনি যে একটা রসিদ নম্বর দিয়ে আসছেন, ওই রসিদ নম্বরটা এখানে যোগ করে দেন। এত নম্বর রসিদ বই, এত নম্বর রসিদ, এত টাকা। এখানে যে রসিদ জমাকারী আর জমার বিবরণ দুটা কথা আছে। তাহলে রসিদ জমাকারী হলো রসিদটা যে যার নামে জমা, আর একটা হলো জমার বিবরণ, লিখি দেন যে ব্যক্তি টাকাটা দিয়েছে, অমুক কোম্পানি। তো আপনি এখন আর এখানে কোনো জবাব দেখি না, আপনার যেটা স্লিপ দিয়ে আসছেন ব্যাংকের অ্যাকাউন্টে, ব্যাংকে জমা দিয়ে আসছে। তাহলে বাইরের থেকে টাকাটা আসলো, ব্যাংকে জমা আসতেছে। ক্লিয়ার না? এখানে কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ, কেন? ব্যাংক ওই খাতা, ওই অ্যাকাউন্টের ক্যাশ খাতা, সেটা আসতেছে, আপনার আসতেছে। আচ্ছা, এখন আপনি কি করবেন? এটা তো আমার জমা। এবার আমরা হলো উত্তোলন ও প্রদান। উত্তোলন মানে ব্যাংক থেকে উত্তোলন, আর ক্যাশ মানে ক্যাশ থেকে প্রদান। অতএব এখানে লেখা আছে কি অপর পৃষ্ঠায়? উত্তোলন ও প্রদান, তাই তো? আর এই খাতাটা হলো কিছু করার অর্থ হলো আরেকটা জিনিস, এই খাতা দিয়ে কিছু আছে প্রতিষ্ঠান আছে আপনার এই কমিটি শাসিত, তারা এই জিনিসটা যত টাকা আসে আগে আমার কাছে আসুক, এবং যিনি খরচ করবে তার নামে এখানে দিয়ে সে নিয়ে যাবে, তাদের জন্য বেশি উপযোগী। দেখতে এটা বুঝতে পারবেন। এখন আপনি খরচ করবেন, খরচটা কেমন করবেন? ব্যাংকের টাকা ব্যাংকের মাধ্যমে দিবেন, জমার টাকা জমার মাধ্যমে দিবেন। বুঝতে পারলেন? এখানে লেখা আছে তারিখ, পরবর্তী আছে উত্তোলন প্রদানের বিবরণ, লেখা আছে চেক প্রদান, চেক নম্বর। এখন আপনি শিক্ষকের বেতন দিচ্ছেন 10,000 টাকা, কেমন? লিখে দেন অমুক তারিখ অমুক শিক্ষকের বেতন বাবদ 10,000 টাকা, চেক নম্বর দিয়ে দিলেন। তাহলে আপনি এই যে চেক জমার যে কথাটা আছে, এখানে ব্যাংকে জমানো আছে, ব্যাংক থেকে বাদ যাবে। ঠিক আছে? এবার আসেন আপনি পরের তারিখে, দেখা গেছে আপনার এখানে পরে আরেকজন তারিখে গেছে আপনার চেক থেকে ব্যাংক থেকে কোনো কি টাকা দেন নাই, দিয়েছেন কোথেকে? ওই যে ক্যাশ প্রদান। পরে আবার একটা ঘর আছে ক্যাশ প্রদান, এরপরে আপনার এখানে মঞ্জুরি স্বাক্ষর, গ্রহণকারী স্বাক্ষর, প্রসাদকের স্বাক্ষর। তাহলে ব্যাংকের টাকা ব্যাংক থেকে উত্তোলন, জমার টাকা জমা থেকে উত্তোলন, বিবরণ কি, তারিখ কি। এই খাতাটা অবলম্বন করতে পারলে ব্যাংকের হিসাবটা সহজে পাবেন। ব্যাংকে কত আছে, ব্যাংক থেকে কত উত্তোলন, জমা থেকে নেন। এখন আপনি দোনোটার এক জায়গায় জমা করিয়া, এটা যে প্রশ্ন, ব্যাংকের টাকা ক্যাশের টাকা একটা খাতার ভিতরে এক কলমে বিবরণ দেখাতে পারবেন না, ভিন্ন ভিন্ন থাকলে জিনিসটা দেখতে পারবেন। এই খাতাটা মনে হয় সবার সামনে যাইলে বুঝতে পারতেন যে ব্যাংকের টাকা আমরা কীভাবে খরচ করব, কীভাবে ঢুকতেছে, ক্যাশের টাকা কীভাবে ঢুকতেছে, কীভাবে খরচ করতেছে। এটা তারা মনে হয় আপনাদের প্রশ্নগুলি যেগুলি করতেছেন আশা করি সমাধান হবে। হ্যাঁ, কোনটা? না, প্রয়োজন হচ্ছে না, যেহেতু আমরা এখানে আসে গেছে। আমি তার কথা হ্যাঁ হ্যাঁ, যেহেতু এখানে প্রথমে আমার ব্যাংকের এই টাকাটা আমার প্রথমে রসিদ কেটে কিন্তু ব্যাংকের টাকা ব্যাংকের ক্যাশের টাকা কেটে চলে গেছে। এখন আপনি আসেন, আপনি যে কথাটা বলতেছেন আপনি কেন নেবেন? আপনার এখানে যে রসিদ বা বিবরণের ভিতরে ব্যাংকের টাকা ক্যাশের টাকা বছরের শেষে যাই আপনার 10 লক্ষ টাকা জমা হইল, ব্যাংক ক্যাশে 10 লক্ষ টাকা জমা হইল, আবার তাই ব্যাংক ক্যাশে একসাথে আবার যোগ করে খরচের জন্য আপনি 9 লক্ষ টাকা আছে কিনা দেখেন, 9 লক্ষ টাকা দিয়ে 1 লক্ষ টাকা বাকি আছে কিনা, ব্যাংকের ক্যাশে মিলি হয়ে গেল। হ্যাঁ, ব্যাংক টাকা আপনি যদি বলেন যে আমি ব্যাংকের মাধ্যমে লেনদেন, বেশি না কিছু ব্যাংকও আছে ক্যাশও আছে, উভয়টা কাজে লাগবে। ব্যাংক এবং ক্যাশ, ব্যাংক ক্যাশ যদি রাখতে হয় দুটোটা কাজে লাগবে। এটা বুঝতে পারছেন? এই আমি তো এখন এটা কিভাবে সংরক্ষণ করবো এটা পেলাম। হ্যাঁ, মানে আমি ব্যাংকের টাকাগুলো কিভাবে মানে ব্যাংক রেজিস্টার মেনটেন করবো, এই জিনিসটা আপনি এখন আমাদেরকে বুঝাইছেন। জি, আমার একটা প্রশ্ন হলো যে আমি এটা খরচ করবো কিভাবে? হ্যাঁ খরচ, হ্যাঁ তো খরচ এখানে আমরা তো বিবরণ আছে, তো তারিখ, উত্তোলন, প্রদানের বিবরণ, এই যে প্রদানের বিবরণ। ওইভাবে যদি আমি আচ্ছা আচ্ছা, আসেন এখানে আপনি যেটা বলতেছেন বৃত্তফসিল, তাই তো? এখানে আমরা সংক্ষেপে লিখছি যে বুঝলেন
হ্যাঁ, অর্থাৎ কীভাবে খরচ করতেছেন। হ্যাঁ, এখন কিছু জিনিস আছে যে এই যে এখানে আপনার সংখ্যা ব্যাংক থেকে উঠাইছি টাকা। হ্যাঁ, উঠেছে। টাকা ওঠানোর পরে আমার এই ব্যাংক থেকে খরচ হতে পারে। হ্যাঁ। তার থেকে বেতন দিতে পারি। আরো তার সঙ্গে নির্মাণ কাজে আমি খরচ করতে পারি। তো এই ক্ষেত্রে তো আমার আর কোনো আয়ের রসিদ নেই, এটা শুধু আমি খরচ করতেছি। ব্যাংক থেকে উঠে খরচ করলাম, আমার ক্যাশ খাতে তো ব্যয় বেড়ে যাচ্ছে। তো এটাকে কিভাবে আমি খরচ করতে পারি, এটার জন্য একটা আমি মানে পরামর্শ চাচ্ছি। বুঝতে পারছেন জিনিসটা? আসসালামু আলাইকুম। ভাই, ব্যাংকে যেই টাকাটা জমা হয়েছে আগে, এই টাকাটাকে রসিদের মাধ্যমে আসছে। রসিদের মাধ্যমে যেই টাকাটা জমা হওয়ার পরে ব্যাংকে চলে গেছে, এই টাকাটা যখন আবার ব্যাংক থেকে তুলবেন, দ্বিতীয়বারে আর রসিদ আয় দেখানো লাগবে না, দেখানো যাবে না। তাহলে কি করবো? শুধু ব্যাংক উত্তোলন ওই হিসাবেই থাকবে। ব্যাংক থেকে উত্তোলন করছেন, এখন এটা খরচ করবেন। একবার আপনি আয় দেখাইছেন, যদি আপনি এখন এটার আবার আছে, অনেকে কী করে, এরকম করে অনেকে, আপনার ব্যাংক থেকে উত্তোলন করছেন, ব্যাংকে জমা দিছে, ওটার জমা যে ভাউচারটা আছে ওইটা তো আমরা তো খরচ দেখাই না, আমরা তো খরচ দেখাই না। এটা খরচ দেখানো যাবে না, কারণ এটা তো খরচ হয় নাই, ব্যাংকে ঢুকছে, ওইটা খরচ হয় নাই, ব্যাংকে ঢুকছে, শুধু একটা জমা থাকে, আমাদের ফরম থাকে। যখন দ্বিতীয়বার যখন ব্যাংক থেকে তুলে খরচ করব, তখন আর আয় দেখানো যাবে না, আয় তো দেখাইছে আগে একবারে। এখন শুধু খরচের ভাউচার হবে খাতে, আপনি যেই খাতে খরচ করেন সেই খাতের ভাউচার, বেতন দেন বা নির্মাণ খাতে খরচ করেন বা যেইটাই করেন, শুধু খরচের ভাউচার হবে, কিন্তু দ্বিতীয়বার কোনো রসিদ হবে না। অনেকে রসিদ করে ভুলে, রসিদ করার পরে দেখা যায় আয় একই টাকা দুইবার আয় দেখানো হয়ে যায়, এতে ঝামেলায় পড়তে হয়। জন্য দ্বিতীয়বার কোনো রসিদ হবে না, রসিদ একবারেই রসিদ হয়ে টাকা আয় হয়ে গেছে, এখন শুধু খরচ, এখন শুধু খরচ। এক্ষেত্রে আমরা একটা যে অ্যাকাউন্টে আমাদেরকে শিখিয়ে দিয়েছিল যে কন্ট্রাক্ট একটা কি শব্দ আছে। আর যদি এরকম যদি হয়, সেটা হলো যদি আপনি খাতায় যদি রেজিস্টার খাতাতে এরকম দেখান যে না ব্যাংকে যেটা জমা দিছি সেটা আমি ব্যয় দেখাবো, ব্যাংক জমা হিসেবে ব্যয় দেখাবো আমি। যদি কোনো প্রতিষ্ঠান ব্যাংক জমা হিসেবে অনেক দেখায়, ব্যাংক জমা হিসেবে যেমন ব্যাংকে যে একটা ভাউচার দিয়ে যে একটা জমা দেয়, ব্যাংক জমাটা আমরা আয় হিসাবে যদি দেখাই। হ্যাঁ, ব্যাংকের টাকা তো আয় হয়েছে, এখন জমার ক্ষেত্রে এটা তো খরচ দেখানো যাবে না, এটা তো খরচ হয় নাই, শুধু ফান্ড ট্রান্সফার হয়েছে, কেমন খরচ হয় না, এটা আছে হাতে না থাইকা ব্যাংকে আছে, ব্যাংকে আছে। এখন এটা যখন খরচ করব তখন ব্যাংক থেকে তুললাম, ব্যাংক থেকে তুলছি, টাকা তো বাহির থেকে আসে নাই, যেহেতু ব্যাংক থেকে আসছে এটা দ্বিতীয়বার আর আয় দেখানো যাবে না, রসিদ করা যাবে না, এটা রসিদ করা যাবে না। এখন যে আপনি আইনা খরচ করছেন, খরচের ভাউচার হবে শুধু। মোটামুটি বোঝা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আরেকটা ব্যাপার হয়েছে, যখন আপনি ভাউচার নিয়ে আলোচনা করতেছিলেন, তো ওখানে আমরা তো মাদ্রাসা সবসময় আমাদের ধানগুলা সবসময় টানাটানি করতে থাকি, আমরা বিক্রি করতে থাকি। তো আমি আজকে অ্যাকাউন্টে গেলাম, বললাম যে আজকে বাজার খরচের জন্য 10,000 টাকা লাগবে। তো ম্যানেজার বলতেছে হুজুর 10,000 টাকা নেই, 5,000 টাকা নিয়ে আসবে বাজারে যাবে, কিন্তু আমার চাহিদা 10,000, এবং বাজারও 10,000 টাকা নিয়ে আসতে হবে। তো এই ক্ষেত্রে আমি 5,000 টাকা বাজার করলাম, করার পরে 10,000 টাকা বাজার হয়ে গেছে। তো এখন এই যে ভাউচার আরও 5,000 টাকা অতিরিক্ত ভাউচার, যেটা দোকানে বাকি হয়ে গেছে, এই ভাউচারগুলো কীভাবে আমরা সংরক্ষণ করবো বা এটার মানে হিসাব কীভাবে রাখবো, এই ব্যাপারে কিছু উপকৃত হতাম। আচ্ছা, এটা হলো যদি দৈনিক খরচের যদি বকেয়া থাকে, দৈনিক খরচ, যেমন দৈনিক খরচে আজকে 5,000 টাকা ক্যাশে আসছে, বাজার খরচ হয়েছে 10,000 টাকা, দোকানে বাকি রয়েছে, এই তো দোকানে বাকি 5,000 টাকা রয়েছে, সেক্ষেত্রে আপনি দৈনিক যে ভাউচার হয়েছে এইটা আপনার দৈনিক ভাউচার দেখাই দেবেন, মানে আমি এটা ক্যাশে পোস্টিং দিয়ে দেবো, আপনি দৈনিক ভাউচারে খরচ দেখাই দিবেন। এই যে ক্যাশ থেকে যে আপনি 5,000 টাকা কম দিচ্ছেন, যেটা দেনা, এই দেনাটা আপনি একটা বিজনেস রেজিস্টার মেনটেন করবেন। এটা ক্যাশ তো মাইনাস থেকে দিবেন। হ্যাঁ, দৈনিক হিসাবে আপনি এইটা একটা বিজনেস রেজিস্টার মেনটেন করবেন, যে আজকে আমি যে বোর্ডিং ম্যানেজার তাকে আমি কত দিলাম, সে কত টাকার ভাউচার দিল, কেমন
জি এমন হইতে পারে যে পরের দিন দেখা গেছে 1 তারিখে আপনি 5,000 কম দিচ্ছেন, 2 তারিখে আপনি টাকা দিয়েও দিতে পারেন তাকে। জি যখন দিয়ে দিবেন তখন এটা পরিশোধ হয়ে যাবে। এটা দৈনিক যেটা, এটার জন্য আপনি একটা রেজিস্টার মেনটেন করবেন। বাকি রেজিস্টার হ্যাঁ, বাকি রেজিস্টার। তো তবে এখন আমরা এখানে কিছু প্রশ্নের সম্মুখীন হচ্ছি যে কর্তৃপক্ষ যখন দেখতেছে যে মাস শেষে 20,000 30,000 টাকার ভাউচার আমরা জমা করে ফেলেছি, দোকানে বাকি রয়ে গেছে। তো এখানে দুটা সুযোগ হয়, একটা সুযোগ হলো ভাউচারগুলো দোকানে রয়ে যায়, অথবা ভাউচারগুলো আমরা দোকান থেকে নিয়ে চলে আসি মাঝে। তো এখানে দুটাই হিসেবে রয়েছে, সম্ভাবনা থাকে। একটা হলো দোকানদারের কাছে যদি রাখি, তাহলে দোকানদার আমার অবশ্যই যদি আরো 2-4টা সদাই যদি এখানে ঢুকে যায়, এটার একটা সম্ভাবনা থাকে। যদি সে ওয়াশওয়াশ হয়, অথবা বোর্ডিং ম্যানেজার কাছে যদি থাকে নিয়ে আসা, তারপরে দেখা যাচ্ছে যে বোর্ডিং ম্যানেজারও নিজের মতো করে আরো কিছুর মধ্যে ঢুকে নিতে পারে। তো এই আমরা এখান থেকে বাঁচার উপায়। এই ক্ষেত্রে যদি আপনার এরকম হয় যে দোকান একই দোকানের বাকি, দোকান একটা দোকান থেকেই পাওয়া যায়। একটা দোকান থেকে করা হয়, সেক্ষেত্রে এই জায়গায় আপনার ভিন্ন হিসাব করতে পারেন। সেটা হলো আপনার বাকিতে পণ্য ক্রয় কিনলেন, বাকিতে পণ্য ক্রয় করলেন, এটার আপনার একটা বিল আপনার কাছে থাকবে, জি টাকা পরিশোধ করলেন না। যখন যেই পরিমাণ টাকা পরিশোধ করবেন ওই পরিমাণ আপনার খরচ দেখাইবেন। এখন যদি কর্তৃপক্ষ বলে যে আমরা টাকা দিয়ে অনেক সময় বলে আমার ইতিপূর্বে আমাদের সমস্যা হয়েছিল যে এই ভাউচারগুলো যদি আমরা ক্যাশে পোস্টিং দিয়ে দিই, বকেয়া টাকা, বকেয়া কোনো ভাউচার থাকতে পারে না, সব পোস্টিং হবে, ক্যাশ মাইনাস ফিগারে থাকে। তো এই ক্ষেত্রে যদি কোনো সময় আমাদের এই জন্য আসলে সহজ যেটা প্রথম যেটা বলছি না, ওইটি আপনার কর্তৃপক্ষকে জানাইয়া আপনি কর্তৃপক্ষকে জানাইবেন যে আমরা এই দোকানে সারা মাসে বাকি খাই, সারা বছর বাকি খাই। তো ওই হিসাবে আপনি দৈনিক ভাউচার দৈনিক আপনি খরচ দেখাই দিবেন, দেখাই দিয়ে আর ভিন্ন রেজিস্টার মেনটেন করবেন। একটা হিসাব মেনটেন করবে হলো দোকানদার নিজে, আরটা করবেন আপনি। আপনার খাতার সাথে দোকানের খাতার সাথে মিলতে হবে। কেমন? আপনার খাতার সাথে দোকানের খাতার সাথে মিলতে হবে। এই মিল ডাইকা দৈনিক খরচের ভাউচারগুলো আপনার খরচ দেখাই দিবেন। মাস শেষে যদি দেখা যায় যে 20,000 টাকা আপনার ঋণ থাইকা যায়, দোকানে বাকি, ওটা মাস শেষে থাক, সমস্যা নাই। কর্তৃপক্ষ যেহেতু জানে যে বাকি খাওয়ার অনুমোদন আছে, তখন কর্তৃপক্ষ জানেই। তখন দেখা গেছে মাস শেষে কর্তৃপক্ষের সিগনেচার নিয়ে নিলেন, এই মাসে 20,000 টাকা দোকান বাকি আছে, আপনি বেঁচে গেলেন। এছাড়া আর তো কোনো নাই। কারণ দৈনিক যেটা খরচ হয় অতিরিক্ত খরচ, এটা তো মনে করেন আপনি এইভাবেই রাখতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনাব, আমার একটা জানার বিষয় হলো দৈনিক জমা খরচের বিষয়। দেখা গেছে আমরা একই সঙ্গে অনেকগুলো রিসিপ্ট জমা করি, তো সেক্ষেত্রে আমরা প্রতিদিন কি করে এক লাইনের মধ্যে সবগুলো রিসিপ্ট টাকা জমা করতে পারবো, এবং এক লাইনের মধ্যে আমার দৈনিক অনেক বাজার সদাই হয়, সেখানে কি সবগুলো উল্লেখ করতে হবে কিনা, না শুধু ভাউচার উল্লেখ করলে হবে, এই বিষয়গুলো জানতে চাই। আপনি দৈনিক জমা খরচের পৃষ্ঠে যদি দৈনিক যদি 5টা রসিদ জমা হয়, আমরা 5টা ঘরেই দেখাবেন, এক ঘরে 5টা রসিদ না। জি আপনার দৈনিক 5টা রসিদ জমা হয়েছে, আপনার 5 ঘরে দেখাবেন 5 রসিদ। জি, যদি এরকম হয় তাহলে তো আমার পেজ লাগবে অনেক, আমাদের ডিস্ট্রিক্ট কার্ডের পেজ অনেক লাগবে, তাহলে আপনি দৈনিক জমা খরচের ঘরে পৃষ্ঠা বেশিই লাগে। কারণ দেখা গেছে এক পৃষ্ঠা আপনার 3 দিনে শেষ হইতে পারে, আবার কোনো কোনো প্রতিষ্ঠানে এক পৃষ্ঠায় 1 মাস চলে যাবে, বুঝতে পারছেন? দৈনিক জমা খরচের খাতার পরিমাণ বেশি লাগে। ঠিক আছে। আরেকটা বিষয় কি ইয়া ছিল, কার? আসসালামু আলাইকুম। জি বলবো? হ্যাঁ বলেন। জি, আমি যেটা জানতে চাচ্ছি যে কাটাকাটিওয়ালা সার্ভিসের যে বিষয়টা বলে গেছে, ব্যাংকের যে বিষয়টা, যে ব্যাংকে জমা হয় বা টাকা জমা হয় আমার সময়, এটা কি জমা হবে না আয় হবে? মানে কি আয় হবে না? কোনটা যেটা টাকা ব্যাংকে জমা হলো, রসিদ আমি দিলাম,
ধরেন যে আব্দুল্লাহ ব্যাংকে অ্যাকাউন্টে আমাদের মাদ্রাসা 1 লক্ষ টাকা দিয়ে দিলেন, আমি তাকে রসিদ দিয়ে দিলাম, এটা আসবে কোথায়? আমার আয় তো আসবে, আয় আসবে 1 নম্বর। যখন আমি উত্তোলন করব তখন এটা আমি কোথায় নিয়ে আসি? গাড়ি উত্তোলন আয় নিয়ে আসবো নাকি আমার হাতে রেখে দেবো, মনে মনে রেখে দেবো, কি করবো? যেই টাকাটা আপনি ব্যাংকে জমা দিচ্ছেন, জি, আমি দিই নাই, দাদা দিয়েছে, মানে দাতা, একজন দাতায় ব্যাংকে 1 লক্ষ টাকা জমা দিছে, আমি রসিদ দিয়েছি, আপনি রসিদ কাটছেন, জি, রসিদ কাইটা আয় দেখাইছে, আয় 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 দেখাইছেন। জি, আচ্ছা, এটা তো ব্যাংক তো দেখানো যাবে না, ব্যাংক জমা দেখাবেন আপনি। ব্যাংক জমা দেয়। ব্যাংক জমা রেজিস্টারে আপনি ব্যাংক জমা হিসেবে এটা থাকবে, ব্যাংক জমা রেজিস্টারে। যেই মাদ্রাসায় ব্যাংক জমা রেজিস্টার নাই, নাই। ওটা আয় ব্যাংক খাতা আছে, সেখানে কি হবে? আপনি আপনি এখান থেকে রেজিস্টার যে এইটা নেন বা যেমনি নেন, আপনি একটা হিসাব তো রাখতে হবে, যাই আপনি এই মাসে কত টাকা ব্যাংকে জমা দিলেন, হিসাব রাখবেন না? হ্যাঁ, ওই ব্যাংকে থাকবে যে প্রতি টাকা ব্যাংকে জমা। একটা তো রাখতে হবে। হ্যাঁ। ওই জায়গা আপনি জমা দিতে দেখাই দিলেন, এটা তো ভিন্ন ভাষা লাগবে না। জি, তারপরে যখন আমি টাকাটা তুলবো তখন এই টাকাটা আমি কোথায় দেবো? আয়, মানে ব্যাংক উত্তোলন আয় আসবে, জমা নিয়ে আসবে না কোথায় আসবে? ব্যাংক উত্তোলন না, ব্যাংক উত্তোলন দ্বিতীয়বারে আয় আসবে না, ব্যাংকের উত্তোলন দ্বিতীয়বারে আয় আসবে না, যেটা রসিদ একটা হয়ে গেছে, হ্যাঁ, হয়ে গেছে। এই জন্য ব্যাংকের উত্তোলনটা দ্বিতীয়বারে আয় আসবে না, এটা শুধু উত্তোলন করার পর আপনি খরচ করবেন। উত্তোলন করে কি আমার নিজের কাছে খরচ করবো নাকি আমি খাতায় লিখবো যে ব্যাংক উত্তোলন? এটা বলতে চাই। এটা আপনি খাতায় লিখবেন ব্যাংক উত্তোলন, এই জায়গাটা খাতা আছে কিন্তু। খাতা যেটা ওইটাই তো। দৈনিক জমা খরচে বুঝলাম, সেটাই হচ্ছে দৈনিক জমা খরচে বোঝাই হচ্ছে। আপনি এখানে এটা করতে পারেন, দৈনিক জমা খরচে আনতে পারেন। যেমন আজকে মনে করেন যে আপনি ক্যাশ পাইছেন, জি, আপনি আজকে রসিদের মাধ্যমে টাকা পাইছেন 15,000, ব্যাংক থেকে 10,000 পাইছেন, এইটা আপনি উত্তোলন করে আপনি দৈনিক জমা খরচ দেখাইলেন, রসিদ না, রসিদ ছাড়া দৈনিক জমা খরচের আয় দেখাতে পারেন ব্যাংক উত্তোলন 10,000 টাকা। যেরকম ভাবে পুরো বয়সে যে আয় হ্যাঁ। থাকে, এসে থাকে, হ্যাঁ, ওটা তো যোগ হয়ে গেল, জমায় যোগ হয়ে গেল, এরপরে ব্যয় ব্যয় হয়ে গেল, এমনি আপনি দেখাইতে পারেন। কারণ এরকম দেখা যায় বিভিন্ন বন্ধুদের আয় ব্যয়। হ্যাঁ, এইটা আপনি রসিদবিহীন দৈনিক জমা খরচে আপনি জমার ঘরে দেখাইতে পারবেন। ধন্যবাদ। আর একটা প্রশ্ন করছিলাম আগে, কি ঋণের ব্যাপারে কে যেন করা শুরু করছিল প্রশ্নটা? বাকি আছে একটা পুরা দেন, আপনি এটা শেষ করেন। আপনার এই যে আমি বলছিলাম যে এইটা পরে আসতেছে, পরে আসবে এই দুইটা, বাবা ফান্ডে এই জমা দুই করা এই আলাদা দুইটা করে হিসাব টাকা প্রতি মাসে শীট বের করা। আসসালামু আলাইকুম। মাসিক বরাবা ফান্ডে জমা খরচ আলাদা করে হিসাব রাখে। অনেক প্রতিষ্ঠানে বরাবা ফান্ডের জন্য আলাদা বই করা হয়, আলাদা ক্যাশ বই বরাবা ফান্ডের, আর সাধারণ ফান্ডে আলাদা ক্যাশ বই, এরকম প্রতিষ্ঠান কিছু কিছু আছে। আর এগুলো বেশিরভাগ ঢাকার বেশিরভাগ মাদ্রাসায় এক বইয়ের ভিতরে বরাবা এবং সাধারণ দুটোই থাকে, কলাম থাকে আলাদা, যেটাকে কলাম আর ক্যাশ বই বলা হয়। সেখানে ওর আবার কলাম আয়ের দিকও আছে, ব্যয়ের দিকও আছে। আয়ের দিকে যেমন জাকাত